কবিতার শৃঙ্খলা বিশৃঙ্খলা, সলিল চৌধুরী। শৃঙ্খলা কথাটির মধ্যে একটা ঝনঝন শব্দ আছে, একটা চাঁদ দেওয়ালবদ্ধ গা বমি করা ভাব, একটা ভ্যাপসা গন্ধ, একটা টাকমাথা সংস্কৃত পণ্ডিতের চাবুকের আস্ফালন, মন্ত্রীদের রেডিও ভাষণ, পায়ে পা ফেলে সৈন্যদের মার্চ। শৃঙ্খলা কথাটির মধ্যে একটা চালাকি আছে। কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয়। শ্রোতারা সবসময় নিচু শ্রেণীর, আর উপদেষ্টা হলেন বক্তা। বিশৃঙ্খলা একটা শৃঙ্খলারই ঠিক বিপরীত নয়, শৃঙ্খলা থেকে পুরোপুরি মুক্তও নয়। ওর মধ্যে শৃঙ্খলারও একটা ঝনঝন আছে, তবে সেটা বাজে বেতালায়। ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আগাছার বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে ওর মধ্যে অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের হাতে সাজানো ছোট বাংলোটায় কিন্তু শৃঙ্খলা বিশৃঙ্খলা দুটোর কোনোটাই ছিল না। যদিও একটা পাপোশ পর্যন্ত 1 ইঞ্চি সরাতে গেলে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হলো। বাড়িটার মজা কিন্তু ছিল একটা, যে পা টিপে টিপে চলার কথা কখনোই মনে হতো না। ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হওয়ার জন্য প্রতীক্ষা করে থাকতো, আশা করে থাকতো আবার কখন মায়ের হাতের ছোঁয়া পাবে তাতে। মার বকুনি তারা শুনবে, তারপর দুরন্ত দামাল ছেলের মতো যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়বে। বাবা মারা যাবার পর ঘর দোর ভীষণ গোছানো থাকতো। বাবার ফেলা ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো আর পড়ে থাকতো না। পড়ার টেবিলে ব্রেকফাস্টের খালি থালা, খাবার টেবিলে বই, একটা জামা বের করার পর কাপড়ের তোলপাড় আলমারি, এসব কিছুই আর হতো না। মার যেন কোনো কাজই থাকতো না। আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হয়ে মুক্তি পাওয়ার জন্য কাঁদত। আবার আমি অনেক বড় বড় সাজানো বাড়িও দেখেছি,